১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি নিয়ে আলোচনায় আসে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবি তুলে ওই কর্মসূচি পালন করে তারা। ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে মতিঝিলের চারিদিকে। রাতে শাপলা চত্বর এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দর্শক আমাদের সাথে যুক্ত আছেন এর মধ্যে সিনিয়র সাংবাদিক সরদার ফরিদ এবং একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। তানভীর হাসান জোহা, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। সেটি হচ্ছে আমরা জানতেই চাই যে এই তদন্ত কাজটি কবে থেকে শুরু হয়েছে এবং একই সাথে আমরা ঢাকায় তথ্য আজকের যেই তথ্য তাতে বলা হচ্ছে ঢাকায় ৩২ জনের মতো মানুষ মারা গেছে, এটা নিশ্চিত হওয়া গেছে, এর বেশিও হয়তো হতে পারে। এবং শাপলা চত্বরের কথা আমরা যদি বলি, কিন্তু এই ২০১৩ সালের এই ৫ মেকে ঘিরে আমরা জানি যে সারা দেশের অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে জড়ো হওয়ার চেষ্টা করেছেন, যার জন্য বিক্ষিপ্তভাবে দেশের অন্যান্য জায়গাতেও এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। মারা যাওয়ার খবর আসলেও সেটি প্রকাশিত হয়নি, এরকম কথাও আসলে আছে বিভিন্ন গণমাধ্যমে। সেই হিসাব করে আনুমানিক এই নিহত সংখ্যাটি আসলে কত হতে পারে, যেহেতু তদন্ত করা হচ্ছে বিষয়টি? জি, ধন্যবাদ। আসলে এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে একটা হচ্ছে সরকারি হিসাব, আরেকটা হচ্ছে বেসরকারি হিসাব। আপনারা জানবেন সে সময়কার বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকের কিছু বিক্ষিপ্ত তথ্যপাত্র, পাশাপাশি তৎকালে প্রতিষ্ঠিত কিছু স্থানীয় কিছু অনলাইন পত্র-পত্রিকা সংখ্যাটি একরকম ৬১ জন দাবি করা হয়েছিল। তো সেখান থেকে আমরা দালিলিক পত্র হিসেবে আমরা ৩২ জনের বিষয়টি আমাদের তদন্ত সংস্থা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছেন। আমাদের প্রধান প্রসিকিউটর স্যার ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন। এখন যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে সংখ্যাটা অনেক রকম একটু ব্যত্যয় ঘটবে, কারণ প্রশাসন অনেক সময় গণকবর দিয়েছেন, অনেকে জিনিসগুলো লুকাতে চেয়েছেন। এবং খুব দুঃখজনক হলো সত্যি যে মাদ্রাসা থেকে যে সকল, বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে আদার মাদ্রাসার যত ছাত্রছাত্রীরা এসেছেন ও সময়ে যে ধরনের বিষয়গুলো ঘটেছিল, সেখানে দেখা গিয়েছে যে যারা ভিডিও ক্যামেরা ফুটেজ গুলো সংগ্রহ করেছিল, বিশেষ করে আমি স্পেসিফিকলি কিছু দুটো চ্যানেলের নাম বলতে চাই। তো যে চ্যানেলের গুলো যেমন নয়া দিগন্ত থেকে শুরু করে ইসলামিক টিভি থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানের যে সকল ক্যামেরাম্যান এবং ভিডিও ফুটেজ গুলো ছিল, সেগুলো কিন্তু তারা আর উদ্ধার করতে পারেনি। অনেক সময় অনেকে তো ব্যাকআপ রেখেছে, অনেকে অফিস গুলো আর যন্ত্রাংশ গুলো আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে চলে গিয়েছে। এরকম একটা ব্যাপার ওখানে আসলে ছিল। এবং পাশাপাশি লাশগুলোকে ট্রাকে করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার ব্যাপারেও আমাদের সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তো আপনাদেরকে এটুকু বলতে চাই, এই সকল বিষয়ে সন্দেহাতীতভাবে প্রমাণের জন্য আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে খুব সায়েন্টিফিক এবং টোটালি বৈজ্ঞানিক পদ্ধতিতে জিনিসটা যাতে প্রমাণিত হয় সেই ধরনের আলামত সংগ্রহ কাজ শুরু হয়েছে। শেষের পর্যায়ে তখন হয়তো আমরা আরো আক্ষরিক অর্থে আপনার পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সংখ্যাটি এবং কারা কারা জড়িত ছিল, কোথা থেকে নির্দেশিত হয়েছে, পূর্ণাঙ্গ একটি চিত্র আমরা তুলে ধরতে পারবো বলে আমি আশা করছি। ধন্যবাদ। তদন্তটি কবে থেকে শুরু হয়েছে, এটার যদি কোনো টাইম ফ্রেমের কথা আচ্ছা, বলি? আচ্ছা, মূলত যে বিষয়টি হচ্ছে আমি যেটুকু জানতে পেরেছি যে মূলত ২৪শে আগস্টে যখন প্রথম আমাদের এই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হওয়ার পর একটা কমপ্লেন সেখানে ফাইল হয়েছে, তখন একজন আয়ও তদন্ত সংস্থা থেকে নিয়োজিত হয়েছে। আমি মূলত ডিজিটাল অ্যাটর্নি হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ২০১৩ সালে কোন কোন টেলিফোন নাম্বারে রেডিও লোকেশন নেওয়া হয়েছে এবং কি ধরনের সিডিআর গুলো সেখানে নেওয়া হয়েছে এবং কারা কারা বিভিন্ন মামলায় আটক হয়েছে, কারা কারা নিখোঁজ হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলতে চাই, তদন্ত সংশ্লিষ্ট বিষয় এটা হয়তো আসবে সামনে, এই ঘটনার পূর্বে আগে পিছে অনেকদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে, পরবর্তীতে তারা লাশ হিসেবে ফিরে এসেছে। এরকম বেশ কিছু তথ্য উপাত্ত আমাদের কাছে আছে এই ঘটনার পরবর্তী এবং পূর্ববর্তী উভয় সময়। এবং তাদের জন্য সুনির্দিষ্ট, তারা আসলে ক্রস ফায়ার হয়েছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আমাদের অভিযোগ ট্রাইব্যুনালে এসেছে, যেটা ইন্ডিভিজুয়ালি সেটা ট্রায়াল হবে হয়তো। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে আমাদেরকে আসলে তদন্তের খাতিরে পুরো সংখ্যাটা আমি বলতে চাইছি না, আমাদের এইটুকু বলতে চাই পূর্ণাঙ্গ তথ্য আসবে
এবং আমার মনে হয় যে 61 জন ওনারা দাবি করেছেন তখনকার সময় হেফাজত ইসলামী নেতা নেত্রীরা, কিন্তু তারা বিভিন্ন জায়গায় মামলাও করতে চেয়েছে। সে নথিগুলো এবং মিসিং স্টুডেন্ট গুলো ডিএনএ গুলো যদি সময় নিয়ে একটু পরীক্ষা করা যেত, তাহলে হয়তো আরো সুনির্দিষ্টভাবে সংখ্যাটি সুনির্ভরভাবে বলা যেত আর কি। জি, ধন্যবাদ। আচ্ছা, সাংবাদিক সর্দার ফরিদ, আপনার কাছে যদি আসতে চাই, সেটি হচ্ছে তদন্ত আমরা দেখছি খুব দ্রুততার সাথে আসলে হয়েছে, সেটি আসলে অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। সেই জায়গায় আপনি সরাসরি সেই সময় এই সংবাদ সংগ্রহ করেছেন এবং মাঠে ছিলেন, আপনি মাঠে ছিলেন এবং এই অভিজ্ঞতা একদম সরাসরি আপনি দেখেছেন। আপনার কাছেও আসলে সেই হিসেবে করে জানতেই চাই, তখন কি দেখেছিলেন এবং এখন তদন্তে যেই প্রতিবেদনে বলা হচ্ছে 32 জন ঢাকায় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে এবং এই সংখ্যাটি হয়তো আরো বাড়তে পারে, আপনার কাছ থেকে আসলে বিষয়ে কোনো তথ্য আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ। আসলে এই শাপলা গণহত্যার বিষয়টি যে প্রাথমিক একটি বক্তব্য আমরা শুনলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছ থেকে, এটি একটা আশাব্যঞ্জক একটি খবর। অনেকের ধারণা ছিল যে আসলে এই বিষয়টি আদৌ কোনো তদন্ত হবে কি হবে না। উনি স্পষ্টভাবে বলেছেন যে 2013 সালে 5 গণহত্যা চালানো হয়েছিল, তিনি কিন্তু গণহত্যা শব্দটি ব্যবহার করেছেন, হত্যাকাণ্ড নয়, আসলেই ছিল সেটি গণহত্যা। এবং উনি আরো স্পষ্ট করে বলেছেন অন দ্য স্পট 32 জনকে হত্যার প্রমাণ তারা পেয়েছেন। এর মানে হলো ঢাকাতে এই হত্যাকাণ্ড আরো বাড়তে পারে। কারণ হলো যে শাপলা চত্বরে গণহত্যা নিহতদের সঠিক সংখ্যা কত তার হিসাবটা কিন্তু এখনো অজানা। নানান সময় নানান ধরনের খবর পাওয়া গেছে যে ধরনের ঘটনা ঘটেছে, অনুসন্ধানে অনেকে কেউ বলছেন শহীদের সংখ্যা 300-র বেশি হতে পারে। এর মধ্যে আবার পুলিশের গোপন রিপোর্টে এর সংখ্যাটা 191 জন উল্লেখ করা হয়েছিল। আর সবচেয়ে যেটা আলোচিত হয়েছিল সেটা হলো যে মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 10ই জুন প্রথম একটা অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে এবং সেখানে তারা প্রাথমিক তথ্য অনুসন্ধান রিপোর্টে তারা গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার 61 জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। আপনি জানেন যে এই অধিকারের রিপোর্টটি প্রকাশের পর তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই অধিকারের উপর খড়গহস্ত হয় এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করার চেষ্টা করে। আরেকটা তথ্য আমাদের কাছে এসছে, সেটা হলো যে আঞ্জুমানে মফিদুল ইসলাম 42 লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় যে 2013 সালের মে মাসে অস্বাভাবিক 366টি 42 লাশ দাফন করা হয়, যা আসলে প্রতি মাসে গড় 42 লাশ দাফনের 4 গুণ বেশি ছিল। তাহলে এই 42 লাশগুলি কোত্থেকে আসলো সে প্রশ্ন উঠতেই পারে। এবং আপনি জানেন যে শাপলা চত্বরে গণহত্যার পর 6ই মে ভোরের আলো ফোটার আগেই ফজর আজানের সময় লাশগুলো গুম করে ফেলা হয়। আর লাশের গুমের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন এবং বরখাস্ত হয়েছিলেন, এখন উনি কারাগারে রয়েছেন। এই জিয়াউল হাসান ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স এবং সিটি কর্পোরেশনের গাড়িতে করে লাশ সরান। এটা অনেকেই দেখেছে, এটা কোনো গোপন বিষয়, কারণ ততক্ষণ সকাল হয়ে গিয়েছিল এবং কর্মরত বেসরকারি একটি টিভি চ্যানেলে একজন সাংবাদিক বা একজন ক্যামেরা পার্সন তখনই বর্ণনা করেছিলেন যে তিনি নিজে দেখেছিলেন যে 5 ট্রাক লাশ সরিয়ে নেওয়া হয়। এবং আপনি এটা জানেন যে মাতোয়াল এবং পিলখানার কাছে লাশগুলি কয়েকটি গাড়িতে নিয়ে যাওয়া, জুরান কবরস্থান, আজিম কবরস্থানদেরকে 42 লাশ হিসেবে দাফন করা হয়। এখন বিষয় যেটা হলো যে তারা সব আলামত নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সকালবেলাতেই আমরা দেখেছি যে শাপলা চত্বর 2 একদম পরিষ্কার করে সব আলামত নষ্ট করে ফেলা হয়। এবং ঘটনার এটা অন্যরকম একটা দিক রয়েছে, যারা আক্রান্ত হলেন আমরা দেখলাম হেফাজতের নেতা কর্মীদেরকে সারা দেশে সরকার একেবারে আক্রমণ শুরু করলো, তাদেরকে অ্যারেস্ট করা শুরু করলো এবং ঢাকায় আমাদের যতটুকু জানা আছে 53টি এবং সারা দেশে 80টি মামলা করা হয় হেফাজতের বিরুদ্ধে। অবাক করার বিষয়, যারা আক্রান্ত হলেন তাদের বিরুদ্ধে মামলা করা হলো এবং এরপরে শত শত নয় হাজার হাজার এই হেফাজতের শিক্ষার্থী, যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক, তাদেরকে কারাগারে নেওয়া হয় এবং যেভাবে প্রেসার দেওয়া হয়েছিল তারা যাতে সবাই চুপ করে যান সেই চেষ্টা সরকার করেছিল। এখানে একটা ঘটনা বলি আপনাকে, যে সিলেটে একজন মারা গিয়েছিল, ঢাকাতে মারা গিয়েছিল, পরে সিলেটে তাকে দাফন করা হয় একদম একেবারে কিশোর বয়সী একজনকে। তারা কিন্তু পরিচয়টা দেয় না যে কোথায় মারা গেছে, কি সমাচার, খুব প্রেসারে ছিল, এটা উদাহরণ আর কিছু। এবং আপনি জানেন যে এই ধরনের নৃশংস ঘটনা খুব কমই দেখা গেছে। কেউ এটা সেই 26শে মার্চে যে পাকিস্তানের নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন,
এবং সবচেয়ে বড় কথা হলো যে যেভাবে পরিবেশ তৈরি করা হয়েছিল, একেবারে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, এবং সেখানে যেভাবে আক্রমণ করা হয়েছিল মনে হলো যে যুদ্ধক্ষেত্র, কিন্তু আসলে প্রতিপক্ষ কিন্তু যুদ্ধের মধ্যে ছিল না। তারা একেবারে নিরীহ প্রকৃতির একটা লোক ছিল, এবং তারা কোথাও শাপলা চত্বরে পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে তারা প্রতিহত করেছে, তেমন নজিরও কিন্তু আমরা ওইভাবে বড় একটা দেখিনি। এখন যে জিনিসটা হয়েছে যে কারা এর সাথে নেতৃত্বে ছিল, এটা একটা বড় বিষয়। কারণ এই নামগুলো আমাদের জানা দরকার, কারণ এই জাতি এই যে চিহ্নিত লোকগুলো এবং তারা কখন কিভাবে অতীতে ভূমিকা পালন করেছে, বিশেষ করে এই ঘটনার পর এক একজন একদম ময়ূরীয় হয়ে উঠেছিল। আমি কিছু নাম এখানে উল্লেখ করতেই চাই দর্শকদের জন্য, যে এই ঘটনাটির নির্দেশদাতা ছিল ফ্যাসিস্ট হাসিনা নিজে, এবং মানে শাপলা চত্বর ক্লিয়ার করার জন্য দায়িত্ব দেওয়া ছিল বেনজির আহমেদ, জিয়াউল হাসান, আজিজ আহমেদ ছাড়াও ছিলেন পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল ইসলাম, র্যাবের ডিজি মুখলেসুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ, র্যাব 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান, এরকম অনেকেই। আরেকটা বিষয় একটা বলে রাখি, সেটা হলো শাপলা চত্বর ঘুরিয়ে দেওয়ার কোট আনকোট যারা বীরত্ব দেখিয়েছিল, আমরা দেখেছি পরবর্তী সময় সরকার তাদেরকে পুরস্কৃত করেছে। বেনজির আহমদ পুলিশের আইজি হয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর হাসানকে একের পর এক পদোন্নতি ও দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছিল, হাসান মাহমুদ খন্দকারকে বিদেশে রাষ্ট্রদূত করা হয়েছে, আর জেনারেল আজিজ আহমদকে সেনাবাহিনীর প্রদান করা হয়েছে। এর মানে যারা এবার নেতৃত্ব দিয়েছিল তাদের সবাইকে কিন্তু সরকার পুরস্কৃত করেছে। আরেকটা যেটা চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন যে এই ঘটনাটিকে নিয়ে মস্করা করেছে, খুব হৃদয় বিদারক একটি ঘটনা, কিন্তু এটা নিয়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সংসদে মস্করা করতে দ্বিধাবোধ করেননি। শাপলা চত্বর গণহত্যার পর সংসদ দাঁড়িয়ে শেখ হাসিনা উপহাস করে বলেছিলেন, শাপলা চত্বরে হেফাজতিরা গায়ে লাল রং লাগিয়ে রাস্তায় পড়েছিল, পুলিশ ডাক দিলে উঠে দৌড় দিত, লাশ দৌড় দেয় আর কি। এই ধরনের মস্করা তারা করেছে, নানা ধরনের মস্করা আমরা দেখেছিলাম তৎকালীন। নৃশংস একটি জি ঘটনা, অবশ্যই। তুলনা করা যায় না। তানভীর হাসান জোহা, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এই আমরা জানি যে 7 জুন এটির পুরো পূর্ণাঙ্গ যেই বলা যায় প্রতিবেদন সেটি দাখিল করা হবে। কি ধরনের শাস্তি এখানে আসলে আমরা দেখতে পাবো? জি ধন্যবাদ। এটা আসলে বিচারিক কার্যক্রম, মহামান্য বিচারপতি যেটা মনে করবেন আমরা কতটুকু তথ্য উপাত্ত যেভাবে আমরা ডিসপ্লে করব সেটার উপর ভিত্তি করে উনি আসলে নির্ধারণ করবে। প্রসিকিউটর হিসেবে আমরা তো সর্বোচ্চ শাস্তি এটা আশা করব। তো আপনাকে একটি বিষয় বলতে চাই যে এখানে একটি মজার একটা মিল আছে। মানে দেখেন 24 সালে কিন্তু ইন্টারনেটটা বন্ধ হয়েছিল, আর আমাদের কিন্তু ওই 13 তারিখে হেফাজতে ইসলামের সময় ইন্টারনেট এবং বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছিল। আইনের বর্তায় দেখিয়ে ইমার্জেন্সি পিরিয়ডে আলাদা আইন করা হলো যে যেটা কারণে আমরা ইন্টারনেটও বন্ধ করতে পারি। কিন্তু কি এবং কারণে আসলে বিদ্যুৎ বিভাগ ওই সময় পুরো এলাকাটা ব্ল্যাকআউট, আমি বলবো পূর্ণাঙ্গ ব্ল্যাকআউটের যদি সংজ্ঞা থেকে থাকে, অবশ্যই উল্লেখযোগ্য ব্ল্যাকআউট হেফাজত ইসলামের ওই আন্দোলনের দিন শাপলা চত্বর এবং মতিঝিলের আশেপাশে সংলগ্ন প্রত্যেকটা এলাকায় সুপরিকল্পিত উপায়ে পুরো বিদ্যুৎটা বন্ধ বিচ্ছিন্ন করা হয়েছিল, এবং ইন্টারনেট সাধারণ কথা তো বাদই দিলাম। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আসলে ও সময় কোন আইনের ভিত্তিতে, ধরেন ইন্টারনেটের ক্ষেত্রে অনেক সময় জরুরি প্রয়োজনের অনেক আইন টাইন দেখানো হয়েছে, বিদ্যুৎটা কোন আইনের ভিত্তিতে এবং কার দ্বারা কিভাবে নির্দেশিত হয়ে আসলে সমগ্র এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা যদি তদন্তে আনতে পারি, অলরেডি এই প্রক্রিয়াটা রয়েছে, এই তথ্যপাত্রগুলো পেয়ে গেলে পরে তখন সন্দেহভাবে আমরা প্রসিকিউশনরা চাই সর্বোচ্চ শাস্তির জন্য। পরবর্তীতে আমাদের তথ্য এবং আমাদের যুক্তি তর্ক শুনানি সপক্ষে আমাদের বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই আর কি আমাদের গ্রহণ করতে হবে। ধন্যবাদ। একটা বিষয় আমি অ্যাড করতে পারি? জি জি। একটা বিষয়, একটা কথা বলে না যে বাপ কেউ ছাড়ে না। আসলে শাপলা চত্বরে গণহত্যার ঘটনা কিন্তু সেই দিনই শেষ হয়ে যায়। এই আলেম সমাজের উপর নিপীড়ন নির্যাতনটা কিন্তু শেষ হয়ে যায়। আপনারা দেখেছেন যে এই যে 24 জুলাই বর্ষা বিপ্লব হলো, সেখানে কিন্তু কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক এবং সক্রিয়ভাবে। যাত্রাবাড়ি দিয়ে তাকালে আমরা সেটা লক্ষ্য করেছি। এর মানে হলো এই তরুণরা ওই ঘটনার পরে এই আলেম সমাজ এবং এই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাজনৈতিক ভাবে তারা বুঝতে পারে তাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে,
এবং তাদের শিক্ষকদের কিভাবে যে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে থাকতে হয়েছে। এবং যার কারণে আমরা দেখলাম যে 24-এর বর্ষা বিপ্লবে এই তরুণ আলেমরা মাঠের সক্রিয় ভূমিকা রেখেছে এবং তাদের অনেকেই শহীদ হয়েছেন। এবং শুধু তাই নয়, আপনি লক্ষ্য করেছেন যে এই ঘটনার পরে রাজনীতিতে আলেমদের একটা আলাদা ভূমিকা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। গত নির্বাচন অনুষ্ঠিত দেখেছি। এবং এরা একসময় রাজনীতি ছিল ব্রাত্য, যে আলেমরা নামাজ পড়বে, মসজিদে থাকবে, মাদ্রাসা পড়াবে, শুধু এইটুকু। কিন্তু এই দেশের শাসনতন্ত্রে, শাসন কার্যে, রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করবে, এটা কেউ ভাবতেও পারেনি। এবং এই যে ঘটনা ঘটেছে অনেকদিন আগে, 13 সালে, কিন্তু 24 মাঝখানে অনেকগুলি বছর, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু থেকে গিয়েছে। কাজে এই শাপলা চত্বরের গণহত্যার যে গুরুত্বটা, সেটা অনেক বেশি। অবশ্যই। এবং আপনি জানেন যে এই গণহত্যা শব্দটা অনেকে ব্যবহার করতে চাইতো না, হত্যাকাণ্ড বলতো, গণহত্যা বলতো না। এবং এই গণহত্যা শব্দটি যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আমরা তাকে সাধুবাদ জানাই যে এই শব্দটি মানুষ শুনতে চায়। এবং ওই ঘটনার পরম্পরায় কিন্তু আজকে এই দেশের আলেম সমাজ বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতিতে এবং সামাজিক সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ধরনের একটি ভূমিকা রেখেছে। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে সর্দার ফরিদ, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন। এবং একই সাথে তানভীর হাসান জু, আপনাকেও ধন্যবাদ। আবারও নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তবে বিস্তারিত নিয়ে থাকবেন ৭১-এর সাথে।